श्रीगुरुभ्यो नमः। निधाय हृदि विश्वेशं विधाय गुरुवन्दनं बालानां सुखबोधाय क्रियते तर्कसङ्ग्रहः। श्रीगुरुभ्यो नमः। अधुना वयं प्रत्यक्षप्रमाणस्य विषये चर्चां करिष्यामः। प्रत्यक्षप्रमाणस्य अत्र लक्षणं दृश्यते। तत्र प्रत्यक्षज्ञानकरणं प्रत्यक्षम्। So what is being said? প্রত্যক্ষ জ্ঞানের করণ এবং করণের যে ডেফিনিশন সেটি আমরা আগেই চর্চা করেছি। করণ কাকে বলে? সবকিছুকে করণ বলা যায় না, তাহলে করণ কাকে বলা যাবে সেই বিষয়ে আমরা কিন্তু কিছুটা চর্চা করেছি। করণ দেখেছি, করণের সঙ্গে আমরা দেখেছি কারণ কাকে বলে সেটিও আমরা চর্চা করেছি। কারণ আবার তিন রকমের হয়, সমবায়ী, অসমবায়ী এবং নিমিত্ত। তিন রকমের কারণ আমরা দেখে থাকি। এখানে বলা হচ্ছে তত্র প্রত্যক্ষ জ্ঞান কারণম প্রত্যক্ষম ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষজন্যম জ্ঞানম প্রত্যক্ষম। আমরা এখান থেকেই পদকৃত্য ধরে ধরে ব্যাখ্যা করব। তা কতগুলি শব্দ আসছে। একটি শব্দ আমি গত ক্লাসেও বলেছিলাম, এই শব্দের অর্থ হচ্ছে, একটা শব্দ আসে ডেথ। হোয়াট ইজ ডেথ? এই ডেথ শব্দের অর্থ হচ্ছে কাঠের হাতি, হাতির খেলনা, কাঠের তৈরি হাতির খেলনা। ব্রাহ্মণ জানি, আর শ্যাম মানে কালো, এই আর কি। এবার আমরা এটাও দেখেছিলাম যে প্রত্যক্ষ জ্ঞানের করণ প্রত্যক্ষ প্রমাণ। এই প্রত্যক্ষ জ্ঞান কিভাবে উৎপন্ন হয়, তার পদ্ধতি কি, সেটি হচ্ছে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষজন্যম জ্ঞানম প্রত্যক্ষম। That is, there should be a contact, sannikarsha, between indriya and artha. Artha being the object of perception. And if there is an object of perception, that object also should be some dravya should be there, which should be perceivable. Now, তারপরে কি বলছি যে এই প্রত্যক্ষ জ্ঞান দুই রকমের হয়, নির্বিকল্পকম সবিকল্পকম চেতি। তো নির্বিকল্পকম ইজ নিষ্প্রকারকম জ্ঞানম কিঞ্চিত ইদম ইতি। দ্যাট ইজ, কিরূপ জ্ঞান হয় নির্বিকল্প জ্ঞানে? দিস ইজ সামথিং, এটি কিছু একটা, এর বেশি কোনো জ্ঞান হয় না, তার প্রকার জ্ঞান হবে না। প্রকার জ্ঞান যদি হয় তাহলে তাকে বলবো সবিকল্পকম। এবং সেটি কি রূপ জ্ঞান? তখন আর এই আয়াম আয়াম এই রূপ জ্ঞান হচ্ছে না, তখন জ্ঞান হচ্ছে ডিথোয়ম। দিস ইজ নট সামথিং, দিস ইজ সাম পার্টিকুলার টয় এলিফেন্ট মেড আউট অফ wood. তারপরে বলছি ব্রাহ্মণোয়ম, শ্যামোয়ম। দিজ আর নট জাস্ট কিঞ্চিদ ইদম প্রত্যয়াস। এরকম প্রত্যয় হচ্ছে না আমার যে কিঞ্চিদ ইদম, এবং একটি বিশেষ প্রকারের প্রত্যয় হচ্ছে ব্রাহ্মণোয়ম, শ্যামোয়ম, বৃদ্ধোয়ম। তো দিস ইজ দ্য প্রত্যয় দ্যাট ইজ হ্যাপেনিং টু মি। নাও এর পরে যেটি আসছে সেটি হলো এর পদকৃত্য। আমরা আগে এইটুকু লাইনের পদকৃত্য আগে দেখছি। তত্র প্রত্যক্ষ জ্ঞানকরণম প্রত্যক্ষম। আমি কিছুটা রিপিট করছি যাতে ওই কানেকশনটা বিল্ড হয়। তো হ্যাঁ, আচ্ছা, পদকৃত্য এখানে দিয়ে দিয়েছে। তত্র ইতি, তত্র প্রমাণ চতুষ্টয় মধ্যে দণ্ডাদি বারণায় জ্ঞান ইতি। দ্যাট ইজ, চার রকম প্রমাণ, প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। এদের মধ্যে একটি প্রমাণের কথা হচ্ছে তত্র, among those pramanas we are talking about one pramana which is pratyaksham. তারপরে কি বলা হচ্ছে? দণ্ডাদি বারণায় জ্ঞান ইতি।
দ্বন্দ্ব ইত্যাদিও সবকিছুরই কারণ হয়ে থাকে সাধারণত। তাই তাতে যদি অতিব্যাপ্তি না হয়, তাই আমরা এখানে জ্ঞান শব্দটি ব্যবহার করছি। এই বিষয়ে আমরা আগের রেকর্ডিংয়েও বা আগের ক্লাসেও আমরা চর্চা করেছি। তারপরে কি বলা হচ্ছে যে শুধু তাই নয়, অনুমানাদি বারণায় প্রত্যক্ষ ইতি, শুধু যদি এইটুকু বলা হতো জ্ঞান কারণম প্রত্যক্ষম, তাহলে কি হতো? জ্ঞানের করণ তো জ্ঞানের করণ, অনুমিতি জ্ঞানের করণ তো অনুমান, তাহলে অনুমানেও অতিব্যাপ্তি হতো। তা যাতে না হয়, তাই এখানে আমরা প্রত্যক্ষ জ্ঞান কারণম, প্রত্যক্ষ শব্দটি এখানে আমরা যোগ করেছি। এরপরে আমরা এবার প্রবেশ করছি অন্যান্য বাক্যে। অন্য বাক্যটি কি ছিল? অন্য বাক্যটি হচ্ছে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ জন্যম জ্ঞানম প্রত্যক্ষম। দ্য জ্ঞান উইচ ইজ বর্ন, যেই জ্ঞানটি উৎপন্ন হয় ইন্দ্রিয় এবং বিষয়বস্তুর সন্নিকর্ষ বা কন্ট্যাক্টের মাধ্যমে। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে এখানে? সেই বাক্যটিকে হাইলাইট করছেন টিকাকার, ইন্দ্রিয়ার্থ ইতি। ইন্দ্রিয়ম চক্ষুরাদিকম অর্থো ঘটাদিহ তয়োঃ সন্নিকর্ষः। इंद्रिय शब्देन अत्र ग्रंथकारः अथवा टीकाकारः किम सूचयति? চক্ষুরাদিকম, দ্যাট ইজ ইন্দ্রিয় শব্দের দ্বারা এখানে গ্রন্থকার কি সূচিত করছেন? চক্ষু ইত্যাদি বা চক্ষু, শ্রোত্র ইত্যাদি, মানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। আর্থাহ, হোয়াট ইজ আর্থাহ? ঘটাদিহি। আমি আগেই বলেছিলাম, অর্থ যদি কিছু হয় বা অ্যান অবজেক্ট অফ পারসেপশন যদি কিছু থাকে, দেন দ্যাট অবজেক্ট অফ পারসেপশন হ্যাজ টু বি সাম দ্রব্য। তো এখানে ঘট অবশ্যই একটি দ্রব্য। হ্যাঁ, বলাই যেতে পারে যে মূল নটি দ্রব্যের মধ্যে নয়, কিন্তু মূল নটি দ্রব্যের মধ্যে কিছু দ্রব্যেরই কম্বিনেশন নিয়ে তো এই ঘট তৈরি হচ্ছে। তো যাই হোক, এবার বলা হচ্ছে তায়োহ, দেয়ার সন্নিকর্ষা, সন্নিকর্ষা অফ হোয়াট? ইন্দ্রিয়া অ্যান্ড আর্থা, দ্যাট ইজ সংযোগাদিহি তজ্জন্যম জ্ঞানম প্রত্যক্ষম ইতি অর্থः। সন্নিকর্ষ মানে হচ্ছে সংযোগ ইত্যাদি। এই সন্নিকর্ষ শব্দেরও একটি অর্থ আছে। সন্নিকর্ষ তার কতগুলি ভেদ আছে, সেই বিষয়ে আমরা চর্চা করব আজকে কিছুটা। তো সন্নিকর্ষ মানে সংযোগ ইত্যাদি। এখানে সংযোগ ইত্যাদি বলতে কি বোঝাচ্ছে? সংযোগ ইত্যাদি বলতে যেটা আমরা বোঝাতে চাইছি, সেটি হলো এই, যে শুধু সন্নিকর্ষ নয় বা শুধু সংযোগ নয়, এছাড়াও আরো কিছু আছে। সংযুক্ত সমবায়, সংযুক্ত সমবেত সমবায়, এরকম অনেকগুলো ভেদ আছে। সংযোগ একটি বিশেষ প্রকারের কন্ট্যাক্ট, এছাড়াও কিছু বিশেষ প্রকারের কন্ট্যাক্ট হয়, যেমন সংযুক্ত সমবায়, সংযুক্ত সমবেত সমবায় ইত্যাদি। তো এদেরই কথা এখানে কিছুটা বলা হয়েছে। এবার আমরা প্রবেশ করছি আহ এই বাক্যে, সন্নিকর্ষ ধ্বংস বারণায় জ্ঞানম ইতি। হোয়াট ডাজ দিস মিন? এটা বুঝলাম যে তয়োঃ সন্নিকর্ষः, সন্নিকর্ষ or contact of ইন্দ্রিয় and artha, that leads to a particular জ্ঞান which is called as প্রত্যক্ষা। ঠিক আছে, খুব ভালো। সন্নিকর্ষ ধ্বংস বারণায় জ্ঞানম ইতি, সন্নিকর্ষের ধ্বংসের বারণের জন্য জ্ঞান শব্দটি ব্যবহার করা হয়েছে। এখানে সন্নিকর্ষের ধ্বংস বলতে কি? where is সন্নিকর্ষের ধ্বংস coming in here? and জ্ঞানম ইতি is the other part. তো বলবার বক্তব্য এই, যে সন্নিকর্ষ শব্দের ব্যাখ্যা হয়ে গেছে, ইন্দ্রিয় অর্থের ব্যাখ্যা হয়ে গেছে, এই জ্ঞান শব্দটি কি বোঝাতে চাইছে? যদি আমি জ্ঞান শব্দটি না রাখতাম, তাহলে শুধু এইটুকু হতো না যে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ জন্যম প্রত্যক্ষম, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ জন্যম প্রত্যক্ষম। যদি আমি শুধু এইটুকু বলতাম যে ইন্দ্রিয় এবং অর্থের সন্নিকর্ষ, ইন্দ্রিয় এবং অর্থের সন্নিকর্ষ যদি বলতাম, তাহলে একটি সমস্যা আসতো। সমস্যাটা কি আসতো? সমস্যাটি এই ছিল যে আমাদের তাহলে আহ
সন্নিকর্ষ ধ্বংসে অতিব্যাপ্তি হতো। আচ্ছা, সন্নিকর্ষ ধ্বংসে অতিব্যাপ্তি হতো মানে হোয়াট ডাজ সন্নিকর্ষ ধ্বংসা ব্যাপ্তি মিন, এই প্রশ্নটি এবার আসতে পারে। তো সন্নিকর্ষ ধ্বংসা যখন আমরা বলি, তার অর্থ হচ্ছে এই যে সন্নিকর্ষের যে ধ্বংস, সেটিও সন্নিকর্ষ থেকেই উৎপন্ন হয়, জন্ম হয়। তাই যদি এইটুকু শুধু বলতাম যে সন্নিকর্ষ জন্য আর আর সন্নিকর্ষ জন্যম প্রত্যক্ষম, যদি এইটুকু বলতাম তাহলে সন্নিকর্ষ ধ্বংসেতেও এটির অতিব্যাপ্তি হতো। কি করে হতো? সন্নিকর্ষ ধ্বংস মানে কি? ডিস্ট্রাকশন অফ কন্ট্যাক্ট। ডিস্ট্রাকশন অফ কন্ট্যাক্ট কখন হবে? যখন কন্ট্যাক্টটি উৎপন্ন হবে। ফার্স্ট দ্য কন্ট্যাক্ট হ্যাজ টু হ্যাপেন, আফটার উইচ when the contact ceases to be, সন্নিকর্ষ ধ্বংস হলো। তাহলে কি বোঝা যাচ্ছে? যে সন্নিকর্ষ ইজ অলসো কনসিডার্ড অ্যাজ আ কজ অফ সন্নিকর্ষ ধ্বংস। তাহলে সন্নিকর্ষ জন্য শুধু 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 যদি এইটুকু বলতাম তাহলে সন্নিকর্ষ ধ্বংসেও এর অতিব্যাপ্তি হতো। তাই সেটিকে আটকানোর জন্য বলা হলো জ্ঞানম। আচ্ছা, এটা একটি কথা এখানে এলো। এবার আবার আমরা প্রবেশ করছি अनुमिति आदि वारणाय इंद्रियार्थ सन्निकर्ष इति। व्हाट डज दिस मीन? अनुमिति वारणाय इंद्रियार्थ सन्निकर्ष इति। অনুমিতি ইত্যাদিতে তার অতিব্যাপ্তিকে আটকানোর জন্য সন্নিকর্ষ শব্দটি প্রয়োগ করা হয়েছে। যদি এই শব্দটি প্রয়োগ না করতাম, শুধু যদি এইটুকু বলতাম জন্যম জ্ঞানম, জন্যম জ্ঞানম, তাহলে কি হতো? যেই উৎপন্ন হওয়া জ্ঞান, উৎপন্ন হওয়া জ্ঞান তো অনুমিতি উপমিতি সবই, তাহলে তাদের অতিব্যাপ্তি হতো। তাই বলা হলো ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ জন্যম। এরপরে একটি পূর্বপক্ষ করা হচ্ছে, আমি পড়ে দিচ্ছি। পূর্বপক্ষ মানে আগেই বলেছিলাম, দ্য ট্রিক ইজ টু আন্ডারস্ট্যান্ড দিস ওয়ার্ড or see observe this was nanu। একটি পূর্বপক্ষ আসে, সোপনেত্র চক্ষুষা কথম পদার্থ গ্রহণম, চক্ষুষাহ উপনেত্র বিরুদ্ধ উপনেত্র নিরুদ্ধত্বেন পদার্থেন সহ সন্নিকর্ষাভাবাৎ। তো এখানে বলা হচ্ছে যে উপনেত্র মানে হচ্ছে চশমা। তো বলা হচ্ছে যে যেই ব্যক্তি উপনেত্র বা চশমা পড়েছে, ও পদার্থের গ্রহণ কি করে করবে? তার জন্য একটি হেতুও দিচ্ছে যে তার পদার্থে গ্রহণ হতে পারে না। পূর্বপক্ষী বলছে কেন হবে না? চক্ষুষः উপনেত্র নিরুদ্ধত্বেন পদার্থেন সহ সন্নিকর্ষাভাবাৎ, সন্নিকর্ষস্য অভাবাৎ। দ্যাট ইজ, চোখের চোখ যদি চোখের উপরে যদি আমি একটি উপনেত্র দিয়ে দিই বা একটি চশমা দিয়ে দিই, তাহলে কি হচ্ছে? চোখ আর উপনেত্রের ডাইরেক্ট কন্ট্যাক্ট হচ্ছে না। তা যদি না হয় তাহলে তাদের মধ্যে তো সন্নিকর্ষ হচ্ছে না, সন্নিকর্ষের অভাব আছে। এখানে দেখুন, এখানে পঞ্চমী বিভক্তি ব্যবহার করা হচ্ছে। যখনই হেতু বলা হবে কোনো জিনিসের, কোনো জিনিসের কারণ বলা হবে, তখন পঞ্চমী বিভক্তি ব্যবহার হয়। এটা আগেও বলেছি। কথম বা स्वच्छ जाह्नवी सलिलावृत मत्स्यादेहे चक्षुषा ग्रहणम इति चेत না। বলছেন শুধু তাই নয়, পরিষ্কার জলে, পরিষ্কার জাহ্নবী সলিলাবৃত, জাহ্নবী গঙ্গা, পরিষ্কার গঙ্গা জলে যে মাছ থাকে, সেই মাছকে যখন আমরা চোখ দিয়ে দেখতে পাই বা চোখ দিয়ে তাদের যে গ্রহণ হয়, সেটি বা কি করে সম্ভব? তাই বলা হচ্ছে এদের উত্তর একসঙ্গেই করা হচ্ছে। স্বচ্ছ দ্রব্যস্য তেজো নিরোধকত্বাভাবেন তদন্তঃচক্ষু প্রবেশ সম্ভবাৎ।
যদি একটি পরিষ্কার দ্রব্য থাকে, যদি একটি পরিষ্কার দ্রব্য থাকে, স্বচ্ছ দ্রব্য, পরিষ্কার মানে এখানে ধরতে হবে ট্রান্সপ্যারেন্ট দ্রব্য থাকে, স্বচ্ছ মানে এখানে তাই ওপ্যাক হলে হবে না। তো স্বচ্ছ দ্রব্যস্য তেজো নিরোধকত্বাভাবেন তদন্তশ্চক্ষুঃ প্রবেশ সম্ভবাৎ। দ্যাট ইজ, যদি স্বচ্ছ দ্রব্য থাকে, ট্রান্সপ্যারেন্ট থাকে বা সামওয়াট ট্রান্সপ্যারেন্ট থাকে, তাহলে সে তেজের নিরোধ করতে পারে না। তার মানে কি হচ্ছে, এখানে একটি বিশেষ ব্যবস্থার কথা বলা হচ্ছে এই পূর্বপক্ষকে উত্তর, তার তার খণ্ডন করবার জন্য। কি করা হচ্ছে, বলা হচ্ছে চক্ষু একটা এমন ইন্দ্রিয় যার মাধ্যমে একটি তেজের রাশি, তেজ রাশি বেরোয়, যেটি গিয়ে তারপরে কন্ট্যাক্ট করে পদার্থের সঙ্গে। তো যদি কোনো স্বচ্ছ দ্রব্য থাকে, তাতে সেই স্বচ্ছ দ্রব্য এই তেজের, এই তেজ রাশির, তেজ মানে আমরা জানি চক্ষু কি দেখে, চক্ষুর দ্বারা প্রত্যক্ষ হয় রূপের, রূপ আবার কার সঙ্গে লিঙ্কড, রূপ লিঙ্কড হচ্ছে আমাদের তেজের সঙ্গে বা অগ্নির সঙ্গে। তো এই তেজ রাশি যখন সেখানে আহ চক্ষুর ইন্দ্রিয় থেকে যখন বেরিয়ে আসে, সেই তেজ রাশি পরবর্তীতে আমাদের অর্থের সঙ্গে বা পদার্থের সঙ্গে কন্ট্যাক্ট হয়, এবং কোনো পরিষ্কার দ্রব্য, কোনো ট্রান্সপারেন্ট দ্রব্য বা সামওয়াট ট্রান্সপারেন্ট দ্রব্য ওই তেজ রাশিকে নিরোধ করতে পারে না। সেটা আমরা জানি যে, মানে তেজ রাশি বলতে এখানে লাইট বলা বেটার, দ্যাট ইজ প্রবাবলি এ বেটার থিং টু ইউজ। তো অবশ্যই সেটা নিরোধ করতে পারে না। তাই তার মাধ্যমে কি হয়, তদন্তঃ চক্ষুঃ প্রবেশ সম্ভবাত। তাহলে সেটা হওয়ার কারণে এই স্বচ্ছ জাহ্নবী সলিলে বা পরিষ্কার গঙ্গা জলের ভেতরেও, বা বলা উচিত যে যদি একটি উপনেত্র থাকে বা চশমা থাকে, সেই চশমাকে ভেদ করেও চক্ষুর ইন্দ্রিয়ের প্রবেশ সম্ভব হয়। তাই এই যুক্তিটি খাটে না। এটি একটি কথা এখানে বলা হলো। আরেকটি কথা বলা হচ্ছে, তা হচ্ছেই নচ ঈশ্বর প্রত্যক্ষে অব্যাপ্তি ইতি বাচ্যম। আরেকটা এখানে পূর্বপক্ষ উত্থাপিত করে তার খণ্ডনও করে দিচ্ছেন একই বাক্যে। নাচা, নাচা ইজ ফর সিদ্ধান্ত। তো সিদ্ধান্তি এখানে কি করছেন, একটি পূর্বপক্ষ উদ্ধৃত করে তার খণ্ডনও করছেন। খণ্ডনের যুক্তি এটা, আর পূর্বপক্ষ এটা, ঈশ্বর প্রত্যক্ষে অব্যাপ্তি ইতি। তো এখানে বলা হচ্ছে যে ঈশ্বরের প্রত্যক্ষেও অব্যাপ্তি হবে, এটা যদি বলে তাহলে সেটিও ঠিক কথা নয়। अत्र जन्य प्रत्यक्षस्यैव लक्षितत्वात्। তাহলে কি বলা হচ্ছে এখানে, নৈয়ায়িক বলছেন যে এই যে পাঁচটি ইন্দ্রিয়, এই পাঁচটি ইন্দ্রিয়ের মাধ্যমে কিন্তু ঈশ্বরের দর্শন হয় না। বা দর্শন নামক যে প্রক্রিয়া, আমি যদি চতুর্ভুজধারী নারায়ণকে দেখি, ধরা হয় যদি এটা, তাহলে চতুর্ভুজধারী নারায়ণকে যখন আমরা দর্শন করছি, তখন এই জিনিসটি হচ্ছে না যে নারায়ণ একটি বিশেষ দ্রব্য, সেই দ্রব্যের সঙ্গে আমার ইন্দ্রিয়ের, আমার এই প্রাকৃত ইন্দ্রিয়ের সন্নিকর্ষ হচ্ছে, এবং তার থেকে যে জন্য জ্ঞান সেটি হচ্ছে প্রত্যক্ষ, তাই সেটি হচ্ছে নারায়ণের প্রত্যক্ষ। না, তা হচ্ছে না। বলবার বক্তব্য এই যে নৈয়ায়িকদের মতে ঈশ্বরের যে প্রত্যক্ষ, সেটি প্রাকৃত ইন্দ্রিয় অকরণক, বা সেটি প্রাকৃত ইন্দ্রিয়কে করণ করে সেই প্রত্যক্ষটি হয় না। তাই তাহলে সেখানে জন্য প্রত্যক্ষ, ইন্দ্রিয় সন্নিকর্ষ, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ জন্য এই রূপ যে প্রত্যক্ষ, সেটি সেখানে খাটছে না। এবং এই প্রসঙ্গে, এই প্যাসেজে মূলকার কিন্তু শুধু জন্য প্রত্যক্ষের কথা বলছেন। অত্র জন্য প্রত্যক্ষ এব লক্ষিতত্বাৎ, এখানে শুধু জন্য প্রত্যক্ষের লক্ষণ বলা হচ্ছে।
তো যদি কেউ বলতো যে ঈশ্বর প্রত্যক্ষে এই লক্ষণের অতিব্যাপ্তি হয়, তাহলে সেটা ভুল কথা। সেটা এই জন্য ভুল কথা কারণ আমরা ঈশ্বর প্রত্যক্ষকে টার্গেট করছিই না এখানে, তো অব্যাপ্তি হওয়ার কথাই নেই। এটি হলো আমাদের এই এই পোর্শনের পদকৃত্য। এবার আমরা আবার চলে আসি আহ, এখানে, তত্র নিষ্প্রকারকম জ্ঞানম নির্বিকল্পম যথা কিঞ্চিদিদম ইতি সপ্রকারকম জ্ঞানম সবিকল্পকম। এখানে বলা হচ্ছে যে নির্বিকল্পক এবং সবিকল্পক জ্ঞানের কথা। আমরা দেখে নিয়েছি, তাদের উদাহরণ বঙ্গানুবাদ করে নেওয়া হয়েছে। এবার আমরা আসছি তত্র নিষ্প্রকারকম ইতি। এবার নিষ্প্রকারক জ্ঞানের, তো তত্র বলতে কি, তত্র ইতিউক্তে নিষ্প্রকারকম সপ্রকারকঞ্চ, দ্যাট ইজ তত্র শব্দ দিয়ে বুঝতে হবে নিষ্প্রকারক এবং সপ্রকারক, তাদের মধ্যে বিশেষ করে নিষ্প্রকারকের কথা এখন এই মুহূর্তে বলা হচ্ছে। কি বলা হচ্ছে? সবিকল্পকে অতিব্যাপ্তি বারণায় নিষ্প্রকারকম ইতি। যদি শুধু এইটুকু বলা হতো যে জ্ঞানম, তত্র জ্ঞানম, তো জ্ঞান তো যদি বলা হতো প্রত্যক্ষ জ্ঞানম, তো প্রত্যক্ষ জ্ঞান তো নির্বিকল্পও হতে পারে, নির্বিকল্পকও হতে পারে বা সবিকল্পক দুটোই হতে পারে, তাহলে সবিকল্পকে তার অতিব্যাপ্তি হতো বা সব প্রকারকে তার অতিব্যাপ্তি হতো। তাই সব প্রকারকে যাতে তার অতিব্যাপ্তি না হয়, তাই বলা হলো নিষ্প্রকারকম, নিষ্প্রকারকম জ্ঞানম। तो सप्रकारकम ज्ञानम, निष्प्रकारकम ज्ञानम निर्विकल्पकम, सप्रकारकम ज्ञानम सविकल्पकम। निष्प्रकारक निष्प्रकारकम इति शब्देन अत्र सप्रकारक ज्ञाने अतिव्याप्तेः वारणं टीकाकाराः कुर्वन्ति अथवा ग्रंथकाराः कुर्वन्ति। বলবার বক্তব্য এই যে এখানে কি হচ্ছে, এখানে গ্রন্থকার নিষ্প্রকারক যদি না বলতেন তাহলে সব প্রকারকে লক্ষণ ঘটতো। কি করে ঘটতো এটা খুব কেয়ারফুলি বুঝতে হবে। লক্ষণ হচ্ছে সবিকল্প নির্বিকল্পক জ্ঞানের নিষ্প্রকারক জ্ঞান, এবং সবিকল্পক জ্ঞানের লক্ষণ হচ্ছে সব সব প্রকারক জ্ঞান। তো যদি শুধু জ্ঞান বলা হতো তাহলে সেই জ্ঞানটি দুই প্রকার হতে পারতো, নিষ্প্রকারক সপ্রকারক। সপ্রকারক আটকানোর জন্য নিষ্প্রকারক এখানে বলা হয়েছে। এবার প্রকার वारणाय ज्ञानम इति। এবার বলা হচ্ছে যে নিষ্প্রকারকম জ্ঞানম নির্বিকল্পম বলা হচ্ছে। যদি শুধু এটুকু বলা হতো নিষ্প্রকারকম, তাহলে কি খুব অসুবিধা ছিল? এই প্রশ্নটি এখানে করা হচ্ছে যে শুধু যদি নিষ্প্রকারকম বলা হতো, তাহলে এই হতো। যদি যদি শুধু এইটুকু বলা হতো যে নিষ্প্রকারকম, তাহলে যেটি হতো, তাহলে সেই নিষ্প্রকারকম আর যদি জ্ঞানম যদি না বলা হতো, তাহলে শুধু নিষ্প্রকারকম বললে প্রকার প্রকারে এর অতিব্যাপ্তি হতো। প্রকার বলতে এখানে কি? প্রকার হচ্ছে বিশেষণ। তো সেই বিশেষণে অতিব্যাপ্তিকে আটকানোর জন্য জ্ঞানম এই শব্দটি বলা দরকার ছিল। কারণ সমস্যাটি কি? সমস্যাটি হচ্ছে এই যে নিষ্প্রকারকম, নিষ্প্রকারকম ইজ also a prakara, right? It is also a prakaraka. It is also prakar. এবার আচ্ছা, প্রশ্ন আছে কি? একটা প্রশ্ন যদি থাকে তাহলে প্রশ্নটা নিয়ে নিচ্ছি, তারপরে হয়তো একই প্রশ্ন হবে। হ্যাঁ, প্রশ্নটা করতে পারেন। হ্যাঁ, প্রশ্নটা মানে কোনো প্রশ্ন ছিল বোধহয়। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে।
হ্যাঁ, বলছি একটা প্রশ্ন ছিল হ্যাঁ, যে এখানে বলা হয়েছে নিষ্প্রকারকং জ্ঞানং, ঠিক আছে? তো এই জায়গাটায় তো যদি আমি জ্ঞানাংটা বাদ দিই, তাহলে কি নিষ্প্রকারকং অন্য কিছু হতে পারে, মানে এই বিশেষণটা অন্য কিছুর ওপর থাকতে পারে? অবশ্যই, অবশ্যই নিষ্প্রকারকম, সেটি তো একটা কথা অবশ্যই আছেই। মানে তখন কিভাবে বলবো যে হুম। নিষ্প্রকারকা, এবং সেটাই আমি বলতেও যাচ্ছিলাম যে ও, প্রকার, যে শব্দটি এলো, প্রকার মানে হচ্ছে একটি বিশেষণ, সে অমুক প্রকারের, এরকম আমরা বলি। তো সেখানে কি হচ্ছে, সেখানে নিষ্প্রকারকম, প্রকার ইজ দ্য বিশেষণা, বলা হচ্ছে যে তাতে অতিব্যাপ্তিকে আটকানোর জন্য নিষ্প্রকারকম এই শব্দটি, সরি জ্ঞানম শব্দটি বলা দরকার। যদি শুধু নিষ্প্রকারকম বলা হতো তো নিষ্প্রকার ইজ অলসো আ টাইপ অফ প্রকার, তো সেই প্রকারেই, সেই জেনেরিক প্রকারে তার অতিব্যাপ্তি চলে যেত। তাই আচ্ছা এখানে আচ্ছা। জ্ঞানম বলা হলো। তো নিষ্প্রকারকম জ্ঞানম, হ্যাঁ অবশ্যই এটা এটা একটা কথা আছে যে নিষ্প্রকারকম। এবার প্রকার নেই, এটা যদি কেউ বলে কোনো বিশেষ জিনিসের প্রকার নেই, তা সেটা কি হতে পারে? তার উদাহরণ আছে বেদান্তে, একটা বেদান্তের দৃষ্টান্ত এখানে নিতে হবে। এখানে ন্যায়ের দৃষ্টান্ততে এটা অতটা ক্লিয়ার চট করে হয় না। মানে আমার এই মুহূর্তে একটা ন্যায়ের দৃষ্টান্ত মনে পড়ছে না, কারণ যেই বস্তুই দেখি সেটি তো, মানে জাগতিক যে কোনো বস্তুর একটি প্রকার থাকে। তো যদি বেদান্তের দৃষ্টান্ত দেখি তাহলে বেদান্তে ব্রহ্ম, ঠিক আছে, এই যে ব্রহ্ম সত্তা, যদি সুমঞ্জয় নামক সত্তার কথা বলা হয়, তো সুমঞ্জয় ভারতের নাগরিক ইত্যাদি ইত্যাদি, তার একটি প্রকার আছে। ব্রহ্মের তো সবই উপাধি, যারা বেদান্ত পড়েছে বা বেদান্ত সার পড়ছে তারা জানছেন যে ব্রহ্মের সঙ্গে, আমি অদ্বৈত বেদান্তের পরিপ্রেক্ষিতে কথাটা বলছি, অদ্বৈত বেদান্ত কি বলছেন যে ব্রহ্ম কালো ছোট নাটা, হোয়াট এভার উই সে, ইট ইজ আ মিথ্যা উপাধি, ইট ইজ আ ইলিউজারি লিমিটিং অ্যাডজাঙ্ক্ট, যার বাদ হয়ে যায়। বলবার বক্তব্যই, যদি বলি যে সেই ব্রহ্ম আজকে একটি বিশেষ মানুষের রূপে প্রতিভাত হচ্ছেন, তাহলে সেই মানুষ রূপ যে তার উপাধিটা হলো একটি বিশেষ মানুষ, সাম পার্সন এক্স, তো সেই পার্সন এক্স যখন মরে যাবে তখন তো সেই উপাধিটি ভঙ্গ হলো, তখন তো সেই ব্রহ্মকে আর আমরা আবার সেই মানুষ রূপে চিনছি না, ব্রহ্মকে ব্রহ্ম রূপে চিনছি। তাহলে কি দাঁড়াচ্ছে যে এই যে ব্রহ্ম, ব্রহ্মে কোনো রকম কোনো, আমি খুব ব্রডলি বলছি জিনিসটা, খুব ব্রডলি বলছি যে ব্রহ্ম তাহলে একটি এমন সত্তা যেটি নিষ্প্রকারক। অদ্বৈত বেদান্তে ব্রহ্মের কোনো প্রকার নেই, কারণ যখনই কোনো প্রকার বলবো, বলবো ব্রহ্ম নীল বর্ণ, যদি এটা বলা হয় তাহলে কি হলো, যদি বলা হয় যে ব্রহ্ম নীল বর্ণ, তাহলে কি সে অন্য বর্ণের নয়? এইরকম কতগুলো প্রশ্ন আসবে। তাহলে কি হুম। হলো, ব্রহ্মকে আমি লিমিটেড করলাম সেখানে। এই লিমিটেশনটাকেই অদ্বৈত সরাতে চায়। অদ্বৈতবাদ বলছেন যে না, ব্রহ্ম যদি নীল বলি, যে ব্রহ্ম নীল রঙের, ব্রহ্ম একটি এমন বস্তু যা যে নীল রঙের, তাহলে সে লাল রঙের নয়, তাহলে সে কালো রঙের নয়, তাহলে সে হলুদ রঙের নয়। যদি এইটা বলে দিলাম আমি, তাহলে কি দাঁড়াচ্ছে যে আমি ব্রহ্মকে লিমিটেড করে দিচ্ছি। অথচ ব্রহ্মের সর্বব্যাপী হওয়ার কথা। ব্রহ্মের তিন রকম জিনিস থাকে না। একটি হচ্ছে দেশের পরিচ্ছেদ, there is no space where brahman is not, কালের পরিচ্ছেদ থাকে না, there is no time when brahman was not, is not and will not be, and বস্তু পরিচ্ছেদ শূন্য, there is no vastu which is not brahman, যদি অনেকগুলো বস্তুর কল্পনা করেই থাকি। তাহলে কি দাঁড়াচ্ছে যে ব্রহ্মের সঙ্গে যখনই আমি কোনো অ্যাডজাঙ্ক্ট দিই, যখনই কোনো উপাধি দিচ্ছি, উপাধি শব্দের অর্থ আমরা বেদান্ত সারে দেখেছিলাম, উপাধি শব্দের অর্থ হচ্ছে এই যে নিজের গুণ অন্যেতে আধান করতে পারে। যেমন একটি আহ আহ, জলের মধ্যে যদি আমি একটি কালারফুল দ্রব্য রাখি, অনেক সময় এরকম হয় যে, বা জলের মধ্যে যদি আমি একটি পান্না বা একটি রুবি রেখে দিই,
তাহলে জলের রংটাও লাল একটি আভা জলে থাকবে। তো সেই লাল আভা যে জলে, সেটা কার, জলের নিজের নাকি ওই রুবির? অবশ্যই রুবির। তাহলে কি দাঁড়াচ্ছে, যে তাহলে রুবি নিজের গুণের আধান করছে, এবং পরবর্তীতে রুবি সরালেই সেই গুণটি, সেই লাল, সেই রক্ত বর্ণত্ব আমরা দেখতে পাচ্ছি না জলে। তাহলে কি বলা হচ্ছে, যে যত রকম যে উপাধি, যত রকম যে গুণের আধান করা হচ্ছে, যখনই কোনো জিনিস আধান করা হচ্ছে, আধান কখন করা হচ্ছে, আধান ইজ ডান অ্যাট সাম টাইম পয়েন্ট টি, then it must go away at some other time point t, or it must be limited in some space x। তো এই রকম কতগুলো কথা বলতে পারি ব্রহ্মের বিষয়, তো বা ব্রহ্মের উপাধির বিষয়। তো ব্রহ্ম তাহলে কি, ব্রহ্মের তাহলে কোনো টাইপ নেই, যে ব্রহ্ম ওই টাইপের, এই টাইপের, নীল, সবুজ, লাল? যদি বলতে হয় তাহলে বলো সব রঙই ব্রহ্মের রং। ঠিক আছে। এবার তাহলে কি দাঁড়াচ্ছে, যে ব্রহ্ম বস্তুত সে নিষ্প্রকার। তাহলে হ্যাঁ, আচ্ছা ব্রহ্মের আবার, হ্যাঁ আবার একটা সমস্যাও আছে, যে ব্রহ্মের যে আহ তাহলে আমরা, সমস্যা ঠিক বলা যায় না, মানে আমাকে তাহলে এখন সৎ, মানে এই কথাটিও বলতে হয় যে ব্রহ্মের স্বরূপও জ্ঞানময়, কিন্তু সেটি একটু অন্য কথা কম্পেয়ার টু এই প্রত্যক্ষ জ্ঞান ইত্যাদি। আমি সেই বিষয়ে যাচ্ছি না। যেটি আমি বলতে চাইছি এখানে শুধু তা হচ্ছে শুধু এইটুকু, যে ব্রহ্ম যদি একটি সত্তা ধরি, একটি সত্তাও নিষ্প্রকারকও হতে পারে। এবং সেটা আমরা দেখি তো যখন, মানে অদ্বৈত বেদান্ত এবং বৈষ্ণব ঘরানায় যখন, মানে খণ্ডন মণ্ডনের একটি চক্র, একটি প্রক্রিয়া যখন, পরম্পরা যখন চালু হয়, সেখানে আমরা দেখছি যে আচার্য রামানুজ নিজের শ্রীভাষ্যে এটি কিন্তু করেছেন। উনি এটার খণ্ডন করেছেন যে নিষ্প্রকারক বা নির্বিকল্প, বা নির্বিকল্পক ব্রহ্ম হতে পারেন না। তিনি এটার খণ্ডন করেছেন। তিনি বলছেন তো ব্রহ্ম একটি বিশেষ স্পেসে থাকেন, বৈকুণ্ঠে থাকেন, নারায়ণ তার নাম, এইভাবে। তাহলে তাহলে তা তো সব প্রকারক হয়ে গেল, তাই না? তাহলে একটি বিশেষ সত্তার ক্ষেত্রে আমরা নিষ্প্রকারক, সব প্রকারক বলতে পারি। উত্তরটা একটু লম্বা হয়ে গেল, সরি। তো যাই হোক, এবার আমরা প্রবেশ করছি অন্য বিষয়ে, which is सप्रकारकम ज्ञानम सविकल्पकम यथा डित्थोयम ब्राह्मणोयम श्यामोयम ইতি। এখানে আমরা প্রবেশ করেছি। তো সপ্রকারকম ইতি, এখানে ঘটাদি বারণায় জ্ঞানমিতি নির্বিকল্প বারণায়, নির্বিকল্পকে অতিব্যাপ্তি আটকানোর জন্য সপ্রকারক বলা হয়েছে, ঠিক আছে, খুব ভালো। এরপরে যেটা বলা হচ্ছে, যে সপ্রকারকম ইতি এন্ড ঘটাদি বারণায় জ্ঞানম ইতি, মানে ঘটে অতিব্যাপ্তি আটকানোর জন্য জ্ঞানম, জ্ঞানম এই শব্দটি প্রয়োগ করা দরকার। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে প্রকারতা, সব প্রকারকতা, সেটি ঘটেও থাকে। ঘটে ঘটত্ব নামক প্রকারতা থাকে, ঘটে ঘটত্ব নামক প্রকারতা থাকে। তো যদি ঘটত্ব নামক প্রকারতা থাকে ঘটে, তাহলে যদি এটুকু বলতাম সপ্রকারকম, তাহলে ঘটে অতিব্যাপ্তি হতো। কারণ ঘটের মানে সপ্রকারকম মানে যার সঙ্গে যা যা প্রকার যুক্ত, ঘটে ঘটত্ব প্রকারতা আছে, তাহলে সেটিও তাহলে সপ্রকারক বলা যেত। কিন্তু যেই নাকি সপ্রকারকম জ্ঞানম বললাম, তখন ঘটে অতিব্যাপ্তি থাকলো না। আর নির্বিকল্পক কে আটকানোর জন্য কি সপ্রকারকম, কেন আমরা এটা বললাম, তার কারণ এই যে নিষ্প্রকারক জ্ঞানম নির্বিকল্পকম, এটা আমরা জানি। তো যদি শুধু এটুকু বলতাম যে জ্ঞানম, তাহলে জ্ঞানম তো নির্বিকল্পও হতে পারতো, নির্বিকল্পকও হতে পারতো। যেই নাকি সপ্রকারকম বললাম, সেখানে নিষ্প্রকারকমের বারণ হলো, তাই নিষ্প্রকারকম জ্ঞানম নির্বিকল্পকম এই জায়গায় অতিব্যাপ্তিটি গেল না। ঠিক আছে, মানে অতিব্যাপ্তি হলো না। আচ্ছা,
এরপরে কতগুলো কথা গ্রন্থকার বলছেন। কি বলছেন? প্রত্যক্ষ জ্ঞান হেতু ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ ষড়বিধঃ। এই সন্নিকর্ষ কিন্তু সাধারণ নয়, এই সন্নিকর্ষ বহু প্রকারের হয়। তা কি ছয় রকম, কত রকমের হয়? ছয় রকমের হয়। সংযোগ, দিস ইজ ওয়ান। संयुक्त समवाय দুই। संयुक्त समवेत समवाय तीन। समवाय चार। समवेत समवाय पांच। विशेषण विशेष्य भाव ছয়। এখানে বহু প্রসঙ্গ একসঙ্গে এসেছে। এবার আমরা এদের কথা এক এক করে বলবো। তার আগে এই যে বাক্য, তার পদকৃত দেখে নি। এর পদকৃত্যে टीकाয় বলছেন যে ग्रंथोकार जे प्रत्यक्ष इति, तो प्रत्यक्ष ज्ञान हेतु इंद्रियार्थ सन्निकर्ष षड्विधः। এই এর মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং? মানে আমরা অবশ্যই এর একটা অর্থ দেখব, মানে এই শব্দগুলির মানে আমরা দেখব, কিন্তু তার আগে এইটির মানে কি, এই পুরো বাক্যের মানে কি? হেতু মানে কারণ। বলা হচ্ছে যে প্রত্যক্ষ জ্ঞানের যে হেতু ইন্দ্রিয় এবং অর্থের সন্নিকর্ষ, তার আবার ছয় রকম ক্যাটাগরি আছে। এই ছয় রকম ক্যাটাগরি বলা হলো, এবং আমরা এখানে এবার প্রবেশ করতে পারবো। কোথায় আসছি আমরা? আমরা চলে আসছি পদকৃত্যে। পদকৃত্যে কি বলছেন? পদকৃত্যে বলছেন তচ্চ প্রত্যক্ষম ষডবিধম ঘ্রাণজম ঘ্রাণজ রাসন চাক্ষুষ শ্রৌত্র ত্বাচ মানস ভেদাত। তারপরে বলা হচ্ছে ননু প্রত্যক্ষ কারণীভূত ইন্দ্রিয় নিষ্ঠ প্রত্যক্ষ সামানাধিকরण्य घटकः सन्निकर्षः कः इति अपेक्षायां तम विभज्य दर्शयति प्रत्यक्ष इति लौकिक प्रत्यक्ष इति अर्थः। এই বাক্যের এবার আমরা অর্থ দেখব। প্রত্যক্ষ তাহলে কত রকমের হলো? প্রত্যক্ষ হলো ছয় প্রকারের। কি কি? ঘ্রাণজ, নাসিকেন্দ্রিয়ার নাসিকা বা নাসিকেন্দ্রিয়ের যখন আমরা সন্নিকর্ষ দেখি কোনো একটি বস্তুর সঙ্গে, তখন তাকে বলা হচ্ছে ঘ্রাণজ। তার থেকে যে জ্ঞানটি উৎপন্ন হচ্ছে, খুব সুন্দর খাবারের গন্ধ, রান্নার গন্ধ খুব ভালো হচ্ছে। রাসানা, খুব সুস্বাদু রান্না হয়েছে, দ্যাট ইজ অলসো কামিং ফ্রম জিহ্বা নামক যে ইন্দ্রিয়, তার যখন সন্নিকর্ষ হচ্ছে কোনো খাবারের সঙ্গে বা কোনো শরবত ইত্যাদির সঙ্গে। চাক্ষুষ, চক্ষু এবং কোনো একটি দৃশ্য পদার্থ। শ্রোত্র, কান এবং কোনো শ্রব্য পদার্থ। ত্বচ, ত্বক এবং কোনো এমন পদার্থ যাকে যার যার বিষয়ে আমরা বুঝতে পারবো সেটি ভালো কি খারাপ, বা সেটি তার তার জ্ঞান হবে স্পর্শেন্দ্রিয়ের মাধ্যমে। যেমন আমরা বলতেই পারি যে এই কাগজটি খুব সফট এবং অন্য কাগজটি খুবই রাফ। তারপরে বলা হচ্ছে মানাসা, আরেকটি বলছেন, ছয় রকম বলছেন। খুব ইন্টারেস্টিংলি এখানে ছয় রকম প্রত্যক্ষের কথা এসেছে। মানস, মানস প্রত্যক্ষও হতে পারে, মানে মনে দেখা। আচ্ছা, প্রশ্ন। হ্যাঁ, প্রশ্ন। তো সেক্ষেত্রে মানসও প্রত্যক্ষ মানে সেগুলো ইমোশন জাতীয় জিনিসপত্র হবে, তাই তো? মানে যেগুলোর ধরো সব সময়, মানে যেগুলোর ধরো এগুলো, মানে অন্যান্য ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলো, সেগুলোর আহ অসাধারণ এবং অসমবায়ী কারণ হতে পারে, কিন্তু মন সেটার সমবায়ী কারণ হবে। আমি কি ভুল ঠিক ভুল বলছি? না, 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 এটা ক্লিয়ারলি মা- একটু, হ্যাঁ। মানে আবার বলো। মনে ধরো যে মানস প্রত্যক্ষ যেগুলো হচ্ছে, সেগুলোর জন্য তো অন্যান্য ধরনের প্রত্যক্ষের প্রয়োজন হবে। কারণ ধরো ধরো আমার কোনো একটা ছ্যাঁকা লেগে আমি উড়ি বাবারে করে উঠলাম, তাহলে এটা দুঃখ, ঠিক আছে, যেটা কিনা একটা মানস প্রত্যক্ষ, কিন্তু সেটা আসছে তো অ্যাকচুয়ালি তেজ থেকে। কিন্তু তেজটা সেই মানস প্রত্যক্ষের, যেটা কিনা দুঃখ, সেটার
আহ দাঁড়াও, সেটার কি রকম কারণ হবে, সেটা সেটা তো অবশ্যই অসাধারণ কারণ হবে, কিন্তু সেটা দেখো, কি ধরনের কারণ হবে? হ্যাঁ। মন অসাধারণ কারণ তো করণ হলো, মন কিন্তু সমবায়ী কারণ হবে মানস প্রত্যক্ষের। কারণ যদি তুমি যদি এটা বলো যে আমি স্বপ্নে, স্বপ্ন কি, স্বপ্ন তো মানস প্রত্যক্ষ, তাই না? ঠিক। সুষুপ্তিতে, সুষুপ্তি সরি স্বপ্নাবস্থায় হুম। তখন কি হচ্ছে, তখন স্বপ্নে যে যে বস্তু, সেই সেই বস্তু কার উপাদানে করা, মনের উপাদানে করা। এবং আমরা কি জানি যে তন্তু কার সমবায়ী কারণ, তন্তু হচ্ছে সমবায়ী কারণ আহ আমাদের পটের পটের পটের, তন্তু তাই না না? থাকলে পট থাকবে না। ঠিক আছে, তো সমবায়ী তো অবশ্যই, তুমি যদি এইভাবে দেখো তাহলে তো অবশ্যই সমবায়ী কারণ। আরো কিছু কথা আছে যেগুলো আমি চট করে বলি, আরো একটু ক্লিয়ার হবে। সেটি হচ্ছে যে আহ, এখানে দেখো, লৌকিক প্রত্যক্ষ ইত্যর্থः বলা হয়েছে। যদি লৌকিক প্রত্যক্ষ বলা হয়, তাহলে নিশ্চয়ই একটি অলৌকিক প্রত্যক্ষেরও একটি অপেক্ষা থাকে। তুমি যদি অলৌকিক নাই মানো, তাহলে তুমি আর লৌকিক প্রত্যক্ষই বা কেন বলবে? তাহলে একটি অলৌকিক প্রত্যক্ষও আছে। তো সেই অলৌকিক প্রত্যক্ষ আবার কি, তার জন্য তার কথা আমরা পরে দেখবো, এই মুহূর্তে এই গ্রন্থে কোথাও এটি আসবে না। তো পরে এই বিষয়ে চর্চা করা যাবে। তো লৌকিক বা অলৌকিক প্রত্যক্ষ যেটি হচ্ছে, সেটি হচ্ছে সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ এবং যৌগজ, এইরূপ তিন রকম অলৌকিক প্রত্যক্ষ হয়। যৌগজ প্রত্যক্ষ মানে হচ্ছে যেটি সাধন লব্ধ প্রত্যক্ষ। আচ্ছা, এখানেও একটি আহ, ব্যাপার আছে। নৈয়ায়িকগণ, বা বলা উচিত মধ্ব সম্প্রদায়, মধ্য সম্প্রদায় নৈয়ায়িকদের মতোই আর কি জগৎকে সত্য মনে করেন। তারা যৌগজ প্রত্যক্ষের মাধ্যমে দেবতার সাক্ষাৎকার ইত্যাদি মনে করেন। অদ্বৈত সম্প্রদায় আবার সেইভাবে ঠিক ইষ্ট সাক্ষাৎকার বা দেবতার সাক্ষাৎকার স্বীকার করে না। আমি এই বিষয়ে পরে আসবো, মানে এটা আমি এখানে এখন এই মুহূর্তে ডাইভার্জ করছি না, জাস্ট কিছু এক্সট্রা পয়েন্টার্স দিয়ে রাখলাম যাতে এই বিষয়ে একটু ইন্টারেস্ট থাকে। তো বলবার বক্তব্য কি, বলবার বক্তব্য এই যে নানু प्रत्यक्ष कारणीभूत इंद्रिय निष्ठ प्रत्यक्ष सामानाधिकरण्य घटकः सन्निकर्षः कः। যে প্রত্যক্ষ জ্ঞানের যে কারণ ইন্দ্রিয়, তার মধ্যে স্থিত যে প্রত্যক্ষ জ্ঞানের যে ঘটক, তার সন্নিকর্ষ সম্বন্ধটি কি, সেটিকে বোঝানোর জন্যই ইতিয়াপেক্ষায়াম, এটিকেই বোঝানোর জন্য ইতিয়াপেক্ষায়াম তম বিভাজ্য দর্শয়তি, সেটিকেই বোঝানোর জন্য মূল গ্রন্থে একটি বিভাজন করা হয়েছে। কি বিভাজন করা হয়েছে? প্রত্যক্ষ ইতি। তো একবার দেখি এই জায়গাটা। চক্ষুষা ঘট প্রত্যক্ষ জননে সংযোগ সন্নিকর্ষ। তো এখানে যেটা বলা হচ্ছে যে সম্বন্ধটি কেমন হবে, সম্বন্ধটি হবে ইন্দ্রিয় এবং অর্থের, যেমন চক্ষু বা চক্ষু এবং ঘটের, এটি এখানে বোঝানো হয়েছে। এবং কি বলা হচ্ছে যে মূলে এই বিভাজন করা হচ্ছে, বিভাজাতে,
বিভাজ্য তম বিভাজ্য দর্শয়তি। আরেকটি কথা বলা হচ্ছে যে ঠিক আছে, বুঝলাম একটি কন্ট্যাক্ট হচ্ছে, কিন্তু সেই কন্ট্যাক্টের প্রকার কি? সেই কন্ট্যাক্ট যে হচ্ছে সেই কন্ট্যাক্টের কোনো প্রকার আছে, মানে সেই কন্ট্যাক্ট কি একই টাইপের কন্ট্যাক্ট হয় নাকি বিভিন্ন রকমের কন্ট্যাক্ট হতে পারে? তাই জন্য একটি বিভাগীকরণ করা হচ্ছে, একটি বিভাজন করা হচ্ছে। কি করা হচ্ছে? এই 6 রকমের বিভাজন করা হচ্ছে: সংযোগ, সংযুক্ত সমবায়, সংযুক্ত সমবেত সমবায়, সমবায় সমবেত সমবায়, আর বিশেষণ বিশেষ্য ভাবা। এরকম 6 রকম বিভাজন করা হচ্ছে। তাহলে কি বোঝা গেল? যে এবার মূলকার এই যে জায়গায় বিভাজনটি করেছেন, এখান থেকে আমরা যেটা তর্ক সংগ্রহের পদ্ধতি দেখেছি, আগে ব্রড ক্যাটাগরি দেওয়া হয়, তারপরে সেই ক্যাটাগরি মানে সব নামগুলো দিয়ে তারপরে এক একটি যে আইটেম আছে সেই ক্যাটাগরিগুলোতে তাদের বিষয়ে তারপরে একটু চর্চা হয়। তাহলে এখন সংযোগ, সংযুক্ত সমবায় ইত্যাদিরও একটি চর্চা আসবে। এবার কি বলা হচ্ছে? এবার বলা হচ্ছে যে ঠিক আছে, চক্ষুষা ঘট প্রত্যক্ষ জননে সংযোগ সন্নিকর্ষ। চক্ষু থেকে ঘট বা দ্রব্যের প্রত্যক্ষ হলে সংযোগ ও সন্নিকর্ষ হয়। এর জন্য পদকৃত্যকার বলছেন, উদাহরণ আমরা দেখে নিলাম। মানে এই কথা মানে কি বলা হলো এখানে, যে ইন্দ্রিয়ে ইন্দ্রিয় যে কারণভূত, মানে ইন্দ্রিয় হচ্ছে কার কারণ? ইন্দ্রিয় হচ্ছে কারণ প্রত্যক্ষের। সেই ইন্দ্রিয় এবং অর্থ, এদের যে সম্বন্ধটি তৈরি হচ্ছে সন্নিকর্ষ, সেটি হাউ ডু উই ডিফাইন দিস সন্নিকর্ষা? হাউ ডু উই ডিফাইন দিস সন্নিকর্ষা? তার জন্য বলা হচ্ছে যে সন্নিকর্ষ ডিফাইন করার আগে এটা বুঝতে হবে যে সন্নিকর্ষ 6 রকম। 6 রকম, তাই 6 রকম আমাদেরকে 6 রকম ভাবে সন্নিকর্ষকে বুঝতে হবে, তাহলে পরিষ্কার হবে গিয়ে যে সন্নিকর্ষ কাকে বলে। ইতি অপেক্ষায়াম তম বিভাজ্য দর্শয়তি প্রত্যক্ষ ইতি। তারপরে বলা হচ্ছে যে লৌকিক প্রত্যক্ষ ইতি অর্থ, যে এখানে শুধুমাত্র লৌকিক প্রত্যক্ষেরই কথা বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে সংযোগম উদাহরতি চক্ষুষা ইতি। বলা হচ্ছে সংযোগের একটি উদাহরণ দেওয়া হচ্ছে। উদাহরণটা কি ছিল? যে চক্ষুষা ঘট প্রত্যক্ষ জাননে সংযোগ সন্নিকর্ষ। সংযোগম উদাহরতি, সংযোগের উদাহরণ দিচ্ছেন গ্রন্থকার। তথা চ দ্রব্য চাক্ষুষ ত্বাচ মানসেষু সংযোগ এব সন্নিকর্ষ ইতি ভাবঃ। বলবার বক্তব্য এই যে কাকে বলবো সংযোগ সন্নিকর্ষ? যেখানে দ্রব্যের সঙ্গে বা দ্রব্যের প্রত্যক্ষ যেখানে চক্ষু বা নেত্র, ত্বক বা মনের মাধ্যমে হয়, সেখানে সেখানে দ্রব্যের সাথে সেই ইন্দ্রিয়গুলির সংযোগ সন্নিকর্ষ এটা বলা হবে। এবং এই কারণেই তথা চ দ্রব্য চাক্ষুষ ত্বাচ মানসেষু সংযোগ এব সন্নিকর্ষ ইতি ভাবঃ। এবার এই কারণে আমরা এটাও বলতে পারি যে ইন্দ্রিয় এবং প্রত্যক্ষীভূত যে দ্রব্য, তাদের মধ্যে যদি কোনো ব্যবধান থাকে তাহলে প্রত্যক্ষ হয় না। এই সংযোগ সন্নিকর্ষ জন্য প্রত্যক্ষ হয় না। তাহলে তিনটি জিনিস হলো, নেত্র, ত্বক এবং মনের কথা বলা হলো, অন্য কোনো ইন্দ্রিয়ের কিন্তু কথা বলা হয়নি। এদের মাধ্যমে যদি আহ বা এদের সঙ্গে যদি অর্থ বা পদার্থ সংযুক্ত হয়, তাহলে যে প্রত্যক্ষটি হবে তাকে বলা হচ্ছে
সংযোগ ও সন্নিকর্ষ জন্য প্রত্যক্ষ, অন্য কোনো প্রত্যক্ষের কথা বলা হয়নি। আরেকটি ক্যাভিয়াট এখানে আছে, ক্যাভিয়াট ইস যে এখানে আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা সাধারণত বলি পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, কিন্তু এখানে মন, মনকেও একটি ইন্দ্রিয় রূপে নেয়া হয়েছে। আচ্ছা, এটা কি খুব মানে একটা ব্যতিক্রমী একটি ক্লাসিফিকেশন মনের? না, এই ক্লাসিফিকেশন আমরা অদ্বৈত বেদান্তেও দেখি। অনেক সময় অদ্বৈত বেদান্তে একটি বিশেষ ঘরানা আছে যাকে বলা হয় ভামতী প্রস্থান, বাচস্পতি মিশ্রের যে ঘরানা, সেখানে আমরা দেখি যে মনকে একটি ইন্দ্রিয় রূপে সেখানে নেওয়া হয়। এর পক্ষে বিপক্ষে হাজার যুক্তি আছে, তার মধ্যে এখন যাচ্ছি না, কিন্তু আপাতত ধরে নিচ্ছি যে মন একটি ষষ্ঠ ইন্দ্রিয়, ষষ্ঠ জ্ঞানেন্দ্রিয়। অ্যান্ড দিস ডাজ নট মিন মন ইজ সিক্সথ সেন্স, বাই দ্য ওয়ে, ওই কোলোকিয়াল ইউজে এটা বলছি না আমি। তো আপাতত এখানেই বিরতি করছি আজকের পাঠের। আমরা একটা বড় অংশ কভার করতে পেরেছি, এবং আশা করছি যদি আগামী ক্লাসটি একটু লম্বা করতে পারি তাহলে আমরা আহ, প্রত্যক্ষ অনেকটাই শেষ করতে পারবো। আহ, এখানেই বিরতি করছি। শ্রী গুরুভ্যো নমঃ। নিধায় হৃদি বিশ্বেশম বিধায় গুরুবন্দনম বালানাম সুখবোধায় ক্রিয়তে তর্ক সংগ্রহ। শ্রী গুরুভ্যো নমঃ।